বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো বললে আপনার মনে হবে যে আমার সবকিছু বাদ, আমার চাকরি বাকরি বাড়িঘর সব বাদ, আমি এখন অ্যাডভেঞ্চারে বের হবো, হীরের খনির সন্ধানে কিংবা চাঁদের পাহাড়ে ওইখানে যাব, কিংবা অন্য কোনো রহস্যের সন্ধানে বের হবো, কিংবা শহরের ব্যস্তময় কোলাহল ছিল আমি একদম প্রকৃতির মাঝে গিয়ে থাকবো যেখানে শুধু আশেপাশে গাছপালা, এরকম আপনার মনে হবে। এরকম আমরা দেখেছি চাঁদের পাহাড়, এরকম আমরা দেখেছি আরণ্যকে, এরকম আমরা দেখেছি হিরে মানিক জলেতে। সো সেরকমই একটা উপন্যাস আজকে আমার কাছে আছে, সুন্দরবনের 7 বছর। ফার্স্ট টাইম ভাবছিলাম যে এটা আসলে কোনো নন ফিকশন, বা এটা হয়তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুন্দরবনে গিয়ে 7 বছর কাটাইছে, তো তার সেই অভিজ্ঞতা এখানে তুলে ধরছে। পরে দেখি না, এটা আসলে নন ফিকশন না, পুরোপুরি একটা ফিকশন, এবং এটা বেশ ভালো একটা উপন্যাস। এখন এই বইটা আমি পড়লাম, সো এই বইটা কেমন, বইটা পড়ে আমার কেমন লাগলো, বইটা আপনি কোত্থেকে কিনবেন, সবকিছু আজকে ডিটেইলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই খোর সিজন 2। প্রচুর পড়তে হবে। সুন্দরবনের 7 বছর বইটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বইটি সাফা প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। বইটির পেজ সংখ্যা 88। বইটির দাম আপনি 150 টাকার আশেপাশে পেয়ে যাবেন, এবং বইটির গুড সেটিং হলো 3.93। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এই বইটা কিন্তু লেখক মারা যাওয়ার 2 বছর পর, 1952 সালে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1990 সালে মারা যায়, তো তার ঠিক 2 বছর পর 1952 সালে বইটি পাবলিশ করা হয়। তো এবার যদি কাভার ডিজাইনের একটু কথা বলি, প্রথমে বলে নেই যে এই বইটা কিন্তু কলকাতার একটা বই, এবং বাংলাদেশের বিভিন্ন প্রকাশনী এই বইটা সত্যি নিয়ে বিভিন্ন সময় প্রকাশ করে থাকে, যার কারণে এক এক প্রকাশনের কাভার ডিজাইন কিন্তু এক রকম হয়। তো সব প্রকাশনের কাভার আপনি একরকম পাবেন না। তো আমার কাছে যেটা আছে সভা প্রকাশনের, এখানে কাভারে আপনি দেখতে পাবেন সুন্দরবনের একটা গ্রাফিক চিত্র দেওয়া আছে, সেখানে একটা টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার দ্বারা আছে, এবং ওখানে লেখা সুন্দরবনের 7 বছর, এবং ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্টের কথা বললাম, ব্যাক পার্টে সেম একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এবং এখানে কিছু লেখা আর কি এই বইটা নিয়ে। সো ওভারঅল আমার কাছে কাভার ডিজাইনটা বেশ ভালোই লাগছে। বরাবরের মতো এই বইটাও কাউকে উৎসর্গ করা হয়নি। এবার যদি প্লট নিয়ে একটু বলি, সো বড়লোক দাদার একমাত্র নাতি হলো নীলু। সো দাদার সাথে সে একটা মেলায় বেড়াতে এসছে, এবং রাত্রে সেখানে সে থাকে। তো রাত্রে তাদের নৌকায় ডাকাতেরা আক্রমণ করে এবং তাদের অনেক কিছু লুট করে নিয়ে যায়। সো অমূল্য সম্পত্তির সাথে সাথে নীলুকেও তারা নিয়ে যায় সাথে করে, এবং নীলুকে যখন তারা নিয়ে যায়, নীলুকে নিয়ে যায় তাদের ডাকাতদের একদম বাড়িতে, যেটা কিন্তু একদম ছিল সুন্দরবনের একদম গহীন অঞ্চলে, সেখানে ডাকাতরা থাকতো যাতে করে তাদেরকে ধরতে না পারে। সো সেইখানে নীলুকে নিয়ে যায়। এর কারণ হলো ডাকাত সর্দারের একটা ছেলে ছিল, নাম ছিল মংনু। সো মংনুর খেলার সাথে হিসাবে নীলুকে ডাকাত সর্দার খুব পছন্দ করে, এবং তারা দুজনে যাতে খেলতে পারে একসাথে, তারা ছোট ছিল অবশ্যই। সো এই জন্য আর কি নীলুকে তারা ডাকাত সর্দার তাদের সাথে রেখে দেয়। তো সেখান থেকে শুরু হয় এই গল্পটা আর কি। এরপর থেকে বাঘের কামড়, হাঙরের আক্রমণ, সাপের কামড়, অনেক কিছু মিলে সেখান থেকে আক্রমণ হয়, সেখান থেকে তারা কিভাবে বাঁচে, সুন্দরবনে তাদের প্রকৃতিগুলো কিরকম, সেখানে মানুষগুলোর জীবনযাপন কিরকম, এই সমস্ত কিছু মিলে একটা উপন্যাস আর কি। তো এই সবকিছু ছাপিয়ে কিন্তু দেখানো হয় আমাদেরকে নীলু এবং সেই ডাকাত সর্দারের ছেলে মংনুর বন্ধুত্ব। তাদের অবশ্য আরেকজন বন্ধু ছিল, মাঝির ছেলে নিবারণ। তিনজনের যে অকৃত্রিম বন্ধুত্ব, সেটাও কিন্তু এই উপন্যাসে দেখানো হয়। এখন নীলুর কিন্তু সবসময় ইচ্ছা করতো বাড়ি থেকে যেতে, সাথে ডাকাতদের সাথে সাথে থাকতে মন চাইতো না, তারা ইচ্ছা করতো যে বাবা মার কাছে যাইতে, তো দাদা মশাইয়ের কাছে যাইতে, তাদের বাড়ি যেতে আর কি। কিন্তু সে যেতে পারতো না, কারণ সে রাস্তা ছিল না, প্লাস ডাকাত সর্দারও তাদেরকে যেতে দিত না। তো এভাবে চলতে থাকে, এবং 7 বছর সেখানে থাকার পর একটা সময় সে নীলু ওখান থেকে ছাড়া পায়, এবং ছাড়া পেয়ে সে তার বাড়িতে চলে যায়, এবং বাড়িতে গিয়ে দেখে তার কিছু পরিবর্তন হয়েছে, মানে বাড়ির অনেক কিছু চেঞ্জ হয়েছে আর কি। এখন সে কিভাবে ছাড়া পায় ওখান থেকে, এবং যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়ে সে আসলে কি দেখে, তার কি কি পরিবর্তন হয়েছে তার পারিবারিক জীবনে, তো সবকিছু জানতে হলে আপনার কিন্তু এই উপন্যাসটা পুরোপুরি পড়তে হবে। আপনি যদি চাঁদের পাহাড়, আরণ্যক, হিরে মানিক জলে এই উপন্যাসগুলোর সাথে এই উপন্যাসটাকে তুলনা করেন, তাহলে অবশ্যই চাঁদের পাহাড় বা আরণ্যকের থেকে এই উপন্যাসটা অনেকটা পিছিয়ে থাকবে। তারপর আমি বলবো বেশ ভালো একটা উপন্যাস, আপনার পড়া উচিত। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি আপনাদেরকে, এই যে উপন্যাসটা সুন্দরবনের 7 বছর, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা হলো, এটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুরু করেনি, অর্থাৎ এই উপন্যাসটা শেষ করেছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু শুরু কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় করেনি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখে গেছে যে শেষের দিকের কিছু অধ্যায় লিখিয়ে দিয়ে এই পুস্তকের সমাপ্তি ঘটিবার ভার আমার উপর ন্যস্ত হইয়াছিল, এরকম একটা কিছু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে লিখে গিয়েছিলেন। এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই উপন্যাসের শেষের দিকের অংশটুকু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা, বাট প্রথম দিকে কিন্তু বিভূতিভূষণ লেখেননি বা শুরু করেননি। অনেকের মতে সখা ও সখী পত্রিকার সম্পাদক ভুবনেশ্বর কুমার এই বইটা শুরু করেন, এই বইটা লেখা শুরু করেন, এবং পরবর্তীতে আমি আগেই বলেছি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার 2 বছর পর 1952 সালে এই উপন্যাসটি প্রথমবারের মতো পত্রিকাতে প্রকাশিত হয়। এই উপন্যাসের শেষের দিকে চট্টগ্রামের কিছু দ্বীপের উল্লেখ আছে, বাংলাদেশের চট্টগ্রাম, সেই দ্বীপের সৌন্দর্য, সেই কি কি সৌন্দর্য সেই দ্বীপে আছে, সেই পাহাড়, মানে সমস্ত কিছু প্রাকৃতিক। আমরা অবশ্যই জানি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রাকৃতিক জিনিসগুলো বর্ণনা অত্যন্ত চমৎকার ভাবে করেন। সো সেখানে তিনি অত্যন্ত দারুণ ভাবে এই বিষয়গুলো বর্ণনা করছেন। সেখানে দেখা হয়েছে চট্টগ্রামের পাহাড়গুলো, পাহাড়ের মানুষজনগুলো, মানুষের জীবনযাপন গুলো, আসবে সবকিছু। প্রকৃতিপ্রেমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই যে উপন্যাসের শেষ দিকে, অর্থাৎ চট্টগ্রামের কথাটা বললাম না, চট্টগ্রামের এই পাহাড়ে একটা বৃদ্ধর সাথে
বৃদ্ধ চরিত্রের সাথে যে পরিচয় ঘটে আর কি। বৃদ্ধটার চরিত্র ছিল বেশ ইন্টারেস্টিং। যখন এই যে নীলু বাড়ি ফিরে যাচ্ছে তখন তার এই বৃদ্ধের সাথে দেখা হয়, এবং দেখা হওয়ার সাথে সাথে যখন সেই বৃদ্ধটা চট্টগ্রামের পাহাড়ের ওই দিকে যায় এবং সেই বৃদ্ধের সাথে দেখা, তো আমরা জানি যে ঝিনুকের মধ্যে থেকে মুক্ত বের হয়, তো ওইখানে তো প্রচুর ঝিনুক থাকতো এবং ঝিনুকের মধ্যে প্রচুর মুক্ত বের হয়, এবং সে বৃদ্ধকে বলে, আচ্ছা আপনার এখানে তো প্রচুর মুক্ত, আপনি তো অনেক বড় লোক, কিন্তু আপনি এত গরিব অবস্থায় আছেন, আপনি মানুষকে এখানে ডাকেন না কেন, দেখেন না কেন যে এখানে এত কিছু, এত ধর্মমানরা আছে। তখন সেই বৃদ্ধটা বলে যে এখানে যদি আমি মানুষকে ডাকি তাহলে এই অবস্থায় এখানে যে পরিবেশের সৌন্দর্য সেটা আর থাকবে না, এখানে হই হুল্লোড় হয়ে যাবে, এখানে দোকানপাট হবে। আমি চাই যে নিস্তব্ধ একটা পরিবেশ, শান্ত পরিবেশ, যেরকম আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসগুলোতে দেখি। গপ্পমীরের থেকে এই উপন্যাসের অর্থাৎ সুন্দরবনের 7 বছর উপন্যাসের কিন্তু সম্পূর্ণ একটা অডিও স্টোরি আছে। সো আপনারা যদি চান তো গপ্পমীরের টেক থেকে আপনারা অডিও স্টোরিটা শুনে নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি গপ্পমীরের থেকে সেই অডিও স্টোরি লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই বই পড়তে পড়তে আপনার মনে হবে যে নীলু না, নীলুর জায়গায় আপনি যেন সুন্দরবনে গেছেন, আপনি যেন সুন্দরবনে হাঁটছেন, আপনি যেন বাঘের সামনে দিয়ে হাঁটছেন, বাঘের বিপদের মুখ থেকে আপনি ফিরে এসেছেন, ওইখানে অ্যাডভেঞ্চার করছেন, এরকমই মনে হয় আপনার। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা হলিউড মুভির কথা, দ্য লাইফ অফ পাই। সেই মুভিতে দেখানো হয় যে জাহাজ ডুবির পর ভাগ্যক্রমে বেঁচে যায় একটা যুবক, এবং তার সাথে সঙ্গী হয় তার একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার বাঘ। সো ছোট একটা ডিঙি নৌকা টাইপের, সেখানে সেই যুবক থাকে এবং সেই বাঘটা থাকে, এবং সেখানে দেখানো হয় যে সেই যুবক আর বাঘটা কিভাবে সার্ভাইভ করে, কিভাবে এতদিন পর তারা আস্তে আস্তে ডাঙায় ফিরে আসে। সো এই গল্পটা পড়তে পড়তে আমার সেই মুভিটার কথা মনে হইতেছিল। প্রকৃতিপ্রেমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমনিতেই প্রাকৃতিক বর্ণনা খুব সুন্দর হবে দেন, আর এটা তো ছিল একদম সুন্দরবন। সো এমনিতেই সুন্দর, তার উপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বর্ণনা, দুটার কম্বিনেশন একদম অন্য লেভেল হয়ে গেছে। সুন্দরবনের আশেপাশের মানুষদের জীবন বা সুন্দরবনের ভেতরে মানুষের জীবন এবং সেখানকার প্রাকৃতিক বর্ণনা এত নিখুঁত ভাবে লেখা আছে এই বইটা, যেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে। আপনি যদি এখনো বইটা না পড়ে থাকেন অবশ্যই আপনার বইটা পড়া উচিত। আমি এই বইটা কিনছিলাম নীলক্ষেত থেকে, আমার কাছে 150 টাকা নিয়েছিল। সো আপনারা চাইলে রকমারি থেকে অর্ডার দিতে পারেন, আবার নীলক্ষেত গিয়েও কিনতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আরেকটা বিষয় হলো যে এই বইতে বইয়ের মাঝে মাঝে কিছু কালার প্রিন্ট করা আছে, যেটা কিন্তু সব প্রকাশনীতে পাবেন না। আমি বলেছি যে এটা একটা কলকাতার বই, সো বাংলাদেশের বিভিন্ন প্রকাশনী এটা প্রকাশ করে থাকে, সো একটু ভেরিয়েশন অ্যাড করছে আর কি। সুন্দরবনের বিভিন্ন কালার ফটো এখানে দেওয়া আছে, সো দেখতে ভালো লাগে। এনিওয়ে, সো বইটা পড়ে থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।